দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালির সৌজন্যে বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি শাবিমা দোলা। গত রোববার শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ব্যয়বহুল প্রকল্প মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। এখন পর্যন্ত 4টি স্টেশনে কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই 4টি স্টেশনের মধ্যেই রেলটি প্রথম ধাপের পরীক্ষামূলক চলাচল করবে। এই মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল কবে নাগাদ শুরু হবে, কত যাত্রী চলাচল করতে পারবে, সার্বিক প্রস্তুতি কেমন, এসব বিষয় নিয়ে আজকের বীজ সংলাপ। আলোচনায় আছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এন. সিদ্দিক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, যুক্ত হবেন ও জাপানি বিনিয়োগ বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর এইচ খান। স্বাগত আপনাদের। প্রথমে আমি এম.এন. সিদ্দিকের কাছে যেতে চাই। আমাদের রোববারে বহুল প্রতীক্ষিত যে মেট্রো রেল সেটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। এই চলাচলের বিষয়ে পরীক্ষামূলক চলাচলের বিষয়টি আপনি আমাদেরকে বলবেন যে কত দূর পর্যন্ত চলাচল করবে এবং কবে নাগাদ এটির বাণিজ্যিক চলাচল শুরু হবে। অনেক অনেক ধন্যবাদ। যে আমরা একটা ওয়ার্ক প্ল্যান আমরা তৈরি করেছিলাম যে আমাদের যখন মেট্রো ট্রেন গুলো বাংলাদেশে এসে পৌঁছাতে থাকবে এবং সেই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আমরা যে টেস্ট গুলো শুরু করব। আমাদের যখন প্রথম মেট্রো ট্রেনটি আসে তারপর থেকে আমরা ফাংশনাল টেস্ট শুরু করি। ধারাবাহিকভাবে দ্বিতীয় মেট্রো ট্রেন এসেছে, সেটার ফাংশনাল টেস্ট এখন চলছে। তৃতীয় চতুর্থ এসেছে, সেগুলোর ফাংশনাল টেস্ট চলছে। পঞ্চম যে ট্রেনটা আছে সেটা জাপান থেকে গত 28 তারিখে রওনা দিয়েছে। আমাদের কর্মপরিকল্পনা ছিল যে ফাংশনাল টেস্টটা শেষ হওয়ার পরে এটা মূলত ভায়াডাকের অভ্যন্তরে যে প্রায় 20 কিলোমিটার রেল লাইন আছে সেই রেল লাইনের উপরে প্রত্যেকটা রেল লাইনের একটা সুনির্দিষ্ট একটা কাজ থাকে, সেটা অনুযায়ী ফাংশনাল টেস্ট গুলো হয়। তারপরে হলো ভায়াডাকের উপরে পারফরমেন্স টেস্টটা করতে হয়। আমরা গত রবিবার দিন যেটা করেছি সেটা হচ্ছে ভায়াডেকের উপরে আমরা পারফরমেন্স টেস্টটা শুরু করেছি। এই পারফরমেন্স টেস্টটা করতে গিয়ে আমরা প্রথম 4টা স্টেশন আমরা বেছে নিয়েছিলাম: উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ এবং উত্তরা পল্লবী। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা প্রথম দিনটাতে সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ভায়াডাকের উপরে উঠবে। কিন্তু আমাদের এই টেস্টের আলটিমেট গোলটা হলো যে 0 থেকে শুরু করে, কারণ ট্রেনটা তো থামতে হবে, সেখান থেকে শুরু করে 110 কিলোমিটার বেগে যাতে ভায়াডাকের উপরে চলাচলের যে টেস্ট সেটাই আমাদের হবে। এই পারফরমেন্স টেস্টটা আমরা 4টা স্টেশন করেছি। ক্রমান্বয়ে এই টেস্টটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমাদের যে একটা কর্ম পরিকল্পনার অংশ অনুযায়ী যে আগামী বছরের অর্থাৎ ডিসেম্বর 2022 মাসে আমাদের যে বাণিজ্যিক যে চলাচল সেটা আমাদের শুরু করতে হবে। সেই জন্য আমাদের পারফরমেন্স টেস্টার পর আমরা ইন্টিগ্রেটেড টেস্ট করব। এই ইন্টিগ্রেটেড পারফরমেন্স টেস্টটা প্রায় 6 মাসের মতো সময় লাগবে। তারপরে আমরা 3 মাস ইন্টিগ্রেটেড টেস্ট করব। ইন্টিগ্রেটেড টেস্টটা মূলত আমরা যেটা করে থাকি, ট্রেনের সাথে রেল লাইন এবং তার সাথে যে আমাদের বৈদ্যুতিক সিস্টেম আছে এই সিস্টেমটার সাথে আমরা সমন্বয় সাধন করে থাকি এবং এর পরে আমরা মানুষ ছাড়া এই ট্রেনটা চলবে। তখন আমরা ইন্টারফেস যে বিষয়গুলো আছে, যেমন ধরেন যে যখন আমি ছোট করে একটু উদাহরণ দিই, যে যেমন ধরেন যে ট্রেনটা যখন স্টেশনে থামবে তার সাথে সাথে স্টেশনে যে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর আছে সেটা খুলে যাবে। তার সাথে সাথে ভিতরে অ্যানাউন্সমেন্ট হবে যে কোথায় এসে ট্রেনটা থামলো, তারপরে নেক্সট ডেস্টিনেশনটা কি, এবং এই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং যে ট্রেনের ডোর এটা যাতে একসাথে খুলে যায় এবং নির্দিষ্ট যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টেই যেন ট্রেনটা এসে সবসময় থামে। ওই কাজটা করতে আমাদের সর্বোচ্চ 5 মাস সময় লাগবে। এই সার্বিক দিকটা বিবেচনা করি আমরা এই কর্ম পরিকল্পনাটা গ্রহণ করেছি এবং এই কর্ম পরিকল্পনা অনুযায়ী আমরা অগ্রসর হয়েছি। আমরা ইতিমধ্যে বলেছি যে 4টা ট্রেন এসে পৌঁছেছে, 5মটা পথে আছে, এটা হয়তো 1 মাসের ভিতরে বাংলাদেশে এসে পৌঁছবে। এইভাবে কিন্তু আমাদের 24টা ট্রেন আসবে। 24টা ট্রেনের ভিতরে
20টা ট্রেন প্রতিদিন চলাচল করবে, 4টা ট্রেন সবসময় স্ট্যান্ড বাই থাকবে। যখন কোনো একটা ট্রেনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে যাতে স্ট্যান্ড বাই একটা ট্রেন থেকে সেই 20টা ট্রেনকে আবার পূরণ করে চলাচল করা যায়। প্রত্যেকটা ট্রেনেরই কিন্তু ফাংশনাল টেস্ট থেকে শুরু করে চালকবিহীন যে অপারেশন, এই পর্যন্ত আমাদেরকে বসতে হবে। যে আপনার প্রথম প্রশ্নে সম্ভবত আমি সংক্ষিপ্তভাবে জবাব দিয়েছি। প্রথম প্রশ্নটি আমরা একেবারে যদি 4টি স্টেশন বলছিলেন, উত্তরা থেকে আসলে কি এটি আগারগা পর্যন্ত প্রাথমিক পর্যায়ে চলাচল করবে এবং প্রথম যখন বাণিজ্যিক চলাচল শুরু হবে, ব্যাপারটি কি এরকম? জি, প্রথমে তাহলে এরপরে যুক্ত হবে কতদূর পর্যন্ত, কমলাপুর পর্যন্ত বা মতিঝিল পর্যন্ত কি যাবে? এরপরে যুক্ত হবে, আপনি তো জানেন যে আমরা খুব সম্প্রতি একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন যে কমলাপুরকে সংযুক্ত করার জন্য। সেটা নিয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের কাজ করছি। ডিটেইল ডিজাইনের কাজটা শেষ হয়ে গেলেই আমরা এটা নির্মাণ কাজে আমরা শুরু করব। সেই জন্য এখন পর্যন্ত আমরা ঠিক করেছি যে মতিঝিল পর্যন্ত আমরা যাব, কিন্তু যদি সেখানে কাজ করাটা, যেমন মাটির নিচে যখন পিয়ার গুলো বসে সেখানে অনেকগুলো ইউটিলিটি থাকে, আমাদের রাস্তার নিচে সব ধরনের ইউটিলিটি আছে। যদি ইউটিলিটি রিলোকেশনটা খুব তাড়াতাড়ি করা যায়, তাহলে হয়তো আমরা কমলাপুরকে সংযুক্ত করতে পারবো। আর ইউটিলিটি যদি খুব ব্যাপকভাবে থাকে তাহলে হয়তো এটা হবে না, কারণ 8টা-10টা সংস্থার ইউটিলিটি রাস্তার নিচে আমরা পাই। সেই ক্ষেত্রে হয়তো আরেকটু সময় লাগবে। আচ্ছা, তাহলে সেটিকে আমরা মতিঝিল পর্যন্ত কি আমরা 2024 পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ 2024-এর মধ্যে আমরা? না, 2024 পর্যন্ত সম্ভবত যেতে হবে না। আপনি জানেন যে আমাদের যে ভায়াডাক আমরা নির্মাণ করেছি, প্রায় 20 কিলোমিটার ভায়াডাকের ভিতরে ইতিমধ্যে 17 কিলোমিটার ভায়াডাকের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং অবিচ্ছিন্নভাবে আমাদের বিজয় সরণি পর্যন্ত ভায়াডাক নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে। আরো আমাদের 3 কিলোমিটার ভায়াডাক নির্মাণ বাকি আছে। কিন্তু এই জায়গাটা আপনি জানেন যে ঢাকা মহানগরীতে অনেকগুলো ইন্টারচেঞ্জ আছে, এখানে স্বাভাবিকভাবে ভায়াডাক গুলো নির্মাণ করা যায় না। এটা একটা বিশেষ পদ্ধতিতে সেখানে ভায়াডাক গুলো করতে হয়। আমরা বলি যে ব্যালেন্স ক্যান্টিলেভার সিস্টেমের মাধ্যমে এই ভায়াডাকটা আমরা নির্মাণ করি এবং এই ইন্টারসেকশন গুলোতে, যেমন ধরেন যে ফার্ম গেটে ইন্টারসেকশন আছে, তারপরে বাংলা মোটর ইন্টারসেকশন আছে, তারপরে শাহবাগে আছে, এভাবে গেলে আমাদের অনেকগুলো ইন্টারসেকশন আছে। এই জায়গাগুলোতে দিনের বেলায় কোনোভাবেই কাজ করা যায় না এবং রাত্রের যে প্রথম প্রহর, এই সময়টাতেও কাজ করা যায় না। একটু বেশি রাত্র হলে সেই জায়গাটা একটু ফ্রি পাওয়া যায়, ওই জায়গাটা ব্লক করে আমরা ডাইভার্সন করে সেই জায়গাগুলোতে কাজ করছি। তা আমরা আশা করছি যে আগারগাঁও পর্যন্ত যখন এটা চলাচল শুরু হবে, তার পরবর্তীতে সম্ভবত 1 বছরের ভিতরেই এটা মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য উপযুক্ত হয়ে যাবে। তাহলে আমরা আশা করতে পারি যে 2023 সালের নাগাদ আমরা মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে পারবো। আমরা এরকম আশা করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি দারুণ একটি প্রকল্পের সাথে একদম ইতিহাসের অংশ হয়ে রইলেন। আরেকটি বিষয় আমি জানতে চাই যে আমাদের এই যে এই প্রকল্প এই পর্যন্ত আসলে ব্যয় কত হলো এবং এই ব্যয় আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো বা দাতা সংস্থাগুলোর, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কন্ট্রিবিউশন কেমন আছে? জি, আমাদের এই প্রকল্প ব্যয়টা হলো 22,000 কোটি টাকা। এই 22,000 কোটি টাকার মধ্যে প্রায় 16,000 কোটি টাকা আমাদের জাইকা থেকে আমরা সহযোগিতার মাধ্যমে পাচ্ছি এবং বাকি যে অর্থটা আছে এটা বাংলাদেশ সরকার বহন করছে। আমাদের এই 22,000 কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত যেটা খরচ হয়েছে, প্রায় 2/3 এর মতো খরচ হয়েছে এবং আরো 1/3 খরচের জন্য বাকি আছে। এখন আমরা যে পর্যায়ে আছি এটা হলো সর্বশেষ পর্যায়ের কথাটা বললাম। আচ্ছা, আমাদের আরেকটি বিষয়, এই যে আমাদের প্রথমে এটির তো একটি টার্গেট টাইম ছিল, সেই টাইম থেকে আমরা এগিয়ে নিয়ে এসেছিলাম, 2021 নাগাদ করার কথা ছিল, তারপর আবার করোনার কারণে এটি পিছিয়েছে। তো এই যে টাইম ফ্রেম কয়েকবার হয়েছে, আমাদের আসলে এই যে এগিয়ে নিয়ে আসার পরিকল্পনাটি কেন ছিল আসলে?
তো জানেন যে ঢাকা মহানগরীতে এবং ঢাকা মহানগরী মানে আমরা যে নোন হিস্ট্রি একদম খুব মানে লিখিতভাবে সবকিছু পাওয়া যায়, এটা হলো হাজার বছরের একটা ইতিহাস। আবার যদি আমাদের আগেকার যে লিপিগুলো ছিল সেখান থেকে গেলে দেখা যায় যে প্রায় 4000 বছর একটা শহর। এই ঢাকা শহর কখনো পরিকল্পিতভাবে উন্নয়ন হয়নি, যখন যেখানে প্রয়োজন সেইভাবে উন্নয়ন হয়েছে। আমরা একটা মেইন আর্টারি ব্যবহার করছি, ঢাকা মহানগরের অনেকগুলো মেইন আর্টারির একটা আর্টারি ব্যবহার করছি। এই জায়গাতে কাজ করতে হলে তার আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আবাসিক ভবন আছে, তাদের আমরা যতই এটাকে ডিসিপ্লিন ওয়েতে করি তারপরেও তাদের কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা যাতে একটু লাঘব করা যায় সেই জন্য আমরা কাজটাকে এক্সপিডাইট করে সেখান থেকে দ্রুত সরে আসার জন্য এই পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে কোভিড-19 প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ এসে পড়ার কারণে আমাদের যে প্রত্যাশিত গতিতে কাজ করা ছিল সেখানে কিছুটা হলেও আমরা কম করতে পেরেছি, যার জন্য আমরা এখন একটু যে আগের যে টার্গেট ছিল সেটাকে সংশোধন করে 2022 সালে বাণিজ্যিক চলাচলের জন্য আমরা দিয়েছি। আমি আপনার একটু তাড়া আছে বলে আপনার কাছ থেকেই সব প্রশ্নগুলো জেনে নিচ্ছি। মেট্রো রেলের আরও কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো কি জানতে পারি এবং কত যাত্রী পরিবহন হবে প্রতিদিন সেই সুযোগ সুবিধাটুকু জানতে চাই। কারণ এই মেট্রো রেল যদি চালু হয় অনেক যাত্রী পরিবহন হবে এবং মানুষের, আমরা ব্যয়ের কথাটি যেমন জানলাম, আমাদের অনেক রকমের আয়ও হবে, যে আমাদের কর্মঘণ্টা বেঁচে যাবে, অনেক অর্থ মানুষের অর্থনৈতিক যে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হয় সেটিও কমবে। তো সেই ক্ষেত্রে কত যাত্রী পরিবহন হবে এবং পরবর্তী পরিকল্পনাগুলো আর কি কি আছে? আমরা জানেন যে আমরা ঢাকা মহানগরী এবং তার সাথে যে সংলগ্ন এলাকাগুলো আছে সেগুলো নিয়ে সরকার একটা কর্ম পরিকল্পনা, যার নাম দেওয়া আছে সময়বদ্ধ কর্ম পরিকল্পনা 2030। এই সময়বদ্ধ কর্ম পরিকল্পনার আওতায় 6টা মেট্রো রেল প্রস্তুত করা হবে। এই 6টা মেট্রো রেল যখন প্রস্তুত করা হবে প্রায় ঢাকা মহানগরীতে 130 কিলোমিটারের মতো মেট্রো লাইন স্থাপিত হবে এবং সেখানে 105টার মতো স্টেশন নির্মাণ করা হবে। এবং যাত্রী পরিবহনের যে সুবিধার কথা আপনি বলেছেন সেটা হচ্ছে এমআরটি লাইন 6, এটা যখন চালু হবে তাহলে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী যাতায়াত করতে পারবেন, প্রতিদিন 5 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। আমাদের যখন 2030 সালে যখন এই 6টি লাইনের পরিপূর্ণভাবে নির্মাণ সম্পন্ন হবে সেই সময় ঢাকা মহানগরীতে 50 লক্ষ যাত্রী এমআরটিতে যাতায়াত করতে পারবেন। আমাদের এখন এই 6টি লাইনের ভিতরে 4টি লাইনের কাজ চলছে। আজকে আমরা এমআরটি লাইন 6 এর কথা আপনাকে ইতিমধ্যে বললাম, এরপরে আমাদের এমআরটি লাইন 1 এর কাজ চলছে। এই জায়গায় একটা কথা একটু বলে রাখি যে এমআরটি লাইন 6 এর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এলিভেটেড এমআরটি লাইন 6 করতে গেলে পাশে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে তাদের বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে 6 তো আমরা শুরু করে দিয়েছি এবং অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছি। তো অন্যান্য লাইনগুলো যখন করা হবে যেখানে ঢাকা মহানগরী খুব ডেভেলপ, সেই জায়গাগুলোতে এমআরটি গুলো মাটি নিচে দিয়ে যাবে, আর যেখানে নতুন নতুন শহর সৃষ্টি হচ্ছে সেখানে মাটির উপর দিয়ে এলিভেটেড করব। কিন্তু সেখানে একটা প্রভিশন রেখে দেওয়া হবে, সেখানে যখন জনবসতি আরো বেশি হবে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে মাটির নিচে দেওয়া যেন পাশাপাশি করা যায়। যেমন আমি এমআরটি লাইন 1 এর কথা বলি, এটা 31 কিলোমিটার এটা হলো মোট দৈর্ঘ্য, কিন্তু আমরা কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এটা মেইন ঢাকা শহর, এই জন্য এই জায়গাটাতে আমরা মাটির নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড এমআরটি সিস্টেম এখানে হচ্ছে এবং সেইটার ডিটেইল ডিজাইন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে আগামী জুলাই মাস থেকে এটা যে নির্মাণ কাজ সেটা আমরা হাতে নিতে পারবো। প্রথম নির্মাণ কাজটা শুরু হয় ডিপো উন্নয়নের মাধ্যমে, সেখান থেকে আমরা শুরু করব। এইটার আরেকটা লাইন আছে যেটা নতুন বাজার থেকে পূর্বাচলের শেষ মাথা পর্যন্ত যাবেন,
এখানে যেহেতু এখনো শহর সৃষ্টি হয় নাই, জনবসতি সেইভাবে গড়ে ওঠে নাই, সেই জন্য এই অংশটাতে আমরা এলিভেটেড এমআরটি সিস্টেম করব। সেটি নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত এলিভেটেড হবে। আর আমরা কি বলতে পারি যে কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সেটি পাতাল রেল হবে? একদম পরিপূর্ণভাবে এটা পাতাল রেল হবে। আচ্ছা, এটি পাতাল রেল হবে। তাহলে মতিঝিল থেকে উত্তরা থেকে মতিঝিল থেকে সেটি কমলাপুর পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে পাতাল রেল হবে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত। আচ্ছা, আপনি বলেছেন যে এক জায়গায় আমাদের যে পাতাল রেলের কথা, সেটি বলেছেন যে পাতাল রেলটি 2026 নাগাদ শেষ হবে। পাতাল রেলের কথা আপনি বলেছেন। পাতাল রেলের একটু বিস্তারিত বলবেন যে পাতাল রেলে আসলে কোত্থেকে কিভাবে যাচ্ছে, এবং যদি একটা ধারণা পেয়েছি আমরা, তারপর আরেকটু বিস্তারিত জানতে চাই, এবং সেটি কোথায় কোথায় যাবে এবং ব্যয় কেমন হবে? জি, আমাদের যে পাতাল রেল হবে, সেই পাতাল রেলটা তৈরি করতে যে 31 কিলোমিটারের কথা বললাম, এটা পাতাল এবং উড়ান দুইটা একসাথে মিলিয়ে কিন্তু এই রেলটা হচ্ছে। এতে আমাদের প্রায় 52,000 কোটি টাকা এটার ব্যয় হবে। এইটা 12টা প্যাকেজের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। তার মূল প্যাকেজগুলো হলো যে আমরা কিন্তু সম্পূর্ণ অংশটার কাজই প্রায় একই সময়, আমরা 26 সাল এত কনফিডেন্ট নিয়ে কিভাবে বলছি যে আমরা সবগুলো প্যাকেজের কাজই প্রায় সমসাময়িক সময়ে শুরু করে দিব। যেমন ধরনের একটা প্যাকেজের কাজ যখন কমলাপুর থেকে শুরু হবে, সে হয়তো 3টা স্টেশন এবং তার সাথে সাথে যে মাটির নিচে দিয়ে যে পাতাল রেল লাইন বসানো হবে সেই কাজটা হবে। আরেকটা হয়তো বিমানবন্দর থেকে শুরু হবে, আরেকটা হয়তো নতুন বাজার থেকে শুরু হবে। এখানে এটা 4টা প্যাকেজ আছে। এই 4টা প্যাকেজের মাধ্যমে কিন্তু আমরা একসাথে কম বেশি একসাথে কাজটা আমরা শুরু করে দেব। এখানে মাটির নিচে দিয়ে যখন মেট্রো রেলটা নির্মাণ করা হবে, তখন কিন্তু শহরবাসী কোনো অসুবিধা হবে না। সেই মাটির নিচে দিয়ে একটা মেশিনের নাম আছে, টানেল বোরিং মেশিন, এটাকে টিবিএম বলে। এই মেশিনের মাধ্যমে মাটির নিচে দিয়ে সে মাটিটা খুঁড়ে খুঁড়ে এটা নিচে দিয়ে সে স্বয়ংক্রিয়ভাবে সামনের দিকে অগ্রসর হবে। প্রতিদিন 10 মিটারের মতো টানেল তৈরি করতে পারবে, এবং এটার স্ট্রাকচার সহ এরকম যদি 3 জায়গা থেকে আমরা শুরু করি, তাহলে সেইভাবে এটা অগ্রসর হবে। তবে আমাদের যে স্টেশনগুলো হবে, এই স্টেশনগুলো ওপেন কাট পদ্ধতিতে হবে। আপনি যদি এমআরটি লাইন 6 এর একটা স্টেশন দেখেন, আপনি দেখেছেন যে এটার একটা প্রথম অংশটা গাড়ি যাতায়াত করে, তারপরে একটা কনকোর্স লেভেল আছে, তারপরে প্ল্যাটফর্ম লেভেল, এবং তার উপরে যে স্টেশনটা নির্মাণ করা হয়েছে, এটা ঠিক উল্টিয়ে যে মাটির নিচে হবে। অর্থাৎ প্রথম কনকোর্স লেভেল হবে, তারপরে প্ল্যাটফর্ম লেভেল হবে, যেদিক দিয়ে আর প্রথম একটা বাফার জোন থাকবে, কারণ প্রথম ন্যূনতম 10 মিটার থেকে যেখানে যত বেশি লাগে সেই বেশি নিচ দিয়ে কিন্তু মেট্রো ট্রেন নির্মাণ করা হবে। আমাদের মাটির নিচে এই 3-4 তালা যে মাটির নিচে স্টেশনগুলো যেতে হবে, সেটার জন্য ওপেন কাট পদ্ধতি ব্যবহার করা হবে। তবে এখানেও আমরা একটা অত্যাধুনিক একটা পদ্ধতি ব্যবহার করব, সেটা হচ্ছে স্টেশনটা নির্মাণের জন্য 4টা একটা যদি সড়কটা পড়ে, সড়কটাকে আমরা বা সড়কের যে প্রশস্ততা সেটা নির্ভর করে আমরা 3টা বা 4টা ভাগে ভাগ করব। প্রথম অংশটার আমরা খনন করে আমাদের যন্ত্রপাতি এবং যা কিছু আছে আমরা সবকিছু মাটির নিচে নিয়ে যাব। তারপরে এটার উপরে একটা স্টিল শীট দেওয়া হবে, যেই শীট অনুযায়ী 40 টন ক্ষমতা বহন করে যে কোনো গাড়ি এটার উপর দিয়ে যেতে পারবে। এই প্রক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন করতে আমাদের রাস্তার উপরে নির্ভর করে 4 থেকে 6 মাসের সময় লাগবে। তারপরে এই মেট্রো ট্রেন যে নির্মাণ হবে, ঢাকা মহানগরীর বাসীর জন্য কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি করবে না। কোনো ধরনের দুর্ভোগের সৃষ্টি করবে না। অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং বাংলাদেশে যে ঢাকায় যে মেট্রো রেল চালু হচ্ছে, এটি একটি ইতিহাস, এবং সেই ইতিহাসের সাথে সেই কর্মযজ্ঞের সাথে আপনি আছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে ইভালি বীজ সংলাপে নিয়ে নিচ্ছে একটি বিরতির পরে ফিরব বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ই ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম
ঢাকায় মেট্রো রেল প্রসঙ্গে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিকী। এবারে বাকি আলোচনায় ফিরতে চাই। প্রথমে জাপানি বিনিয়োগ বিশেষজ্ঞ ওমর এইচ খানের কাছে, আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে জাপান এই প্রকল্পে বেশ বড় একটি ঋণ সহায়তা আমাদের দিয়েছেন 22,000 কোটি টাকার মধ্যে 16,000 কোটি টাকায় তাদের বিনিয়োগটা কেমন সেই উত্তরটি আপনি জানাবেন। আপনি জাপানি বিনিয়োগ বিশেষজ্ঞ এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। স্বাগত আপনাকে। আমি ওমর এইচ খানের কাছে প্রশ্নের উত্তরটি জেনে ফিরতে চাই আহসান এইচ মনসুরের কাছে। আপনাকে আমরা সবাই জানি এবং আমাদের এমডি সাহেব মেট্রো রেল এমডি সাহেব জানালেন আজকের অনুষ্ঠানেও যে জাইকার মাধ্যমে আপনার কথা শোনা যাচ্ছে না, সম্ভবত আপনাকে আনমিউট করতে হবে। আমরা আনমিউট করা আছে। হ্যাঁ, এখন আপনি একটু জোরে বলবেন, বা আপনার কথা একদমই শুনতে পাচ্ছিলাম। এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমাদের মেট্রো রেল প্রজেক্টে জাইকার একটা বড় ফান্ডিং আছে। প্রথম পর্যায়ে আমাদের যে 22,000 কোটি টাকার প্রকল্প প্রথম পর্যায়ে, তার মধ্যে 16,000 কোটি টাকায় জাইকার অর্থ সহায়তা। এটা ঠিক বিনিয়োগ বলা ঠিক হবে না, এটা একটা ঋণ। হ্যাঁ, স্বল্প সুদের ঋণ, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ঋণের আওতায় এটা আমরা বাংলাদেশ সরকার পেয়েছি। এবং আমরা সবাই এটাও জানি যে জাইকা বা জাপান সরকার কিন্তু বাংলাদেশের অন্যতম প্রধান সহযোগী, উন্নয়ন সহযোগী। আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে আমাদের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয়েছে সেখানে আমরা কোনো না কোনো ভাবে জাইকার ইনভলভমেন্ট দেখতে পাই, এবং মেট্রো রেল প্রকল্পটাও তার ব্যতিক্রম নয়। এখন আপনি যদি জাপানি বিনিয়োগের কথাটা বলেন, বিনিয়োগটা একটু ইনডাইরেক্ট। মেট্রো রেল প্রকল্পে জাপানি বিনিয়োগটা ইনডাইরেক্ট, কারণ ডাইরেক্ট আমরা যে সহায়তা পেয়েছি সেটা হচ্ছে জাইকার মাধ্যমে লোন পেয়েছি বাংলাদেশ সরকার। এবং লোনের পরে যখন আমাদের বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন রকমের কনসালটেন্ট এবং বিভিন্ন কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে বিভিন্ন প্যাকেজ অ্যাওয়ার্ড করা হয়েছে, তখন আমরা দেখেছি যে এই প্যাকেজগুলোর অধিকাংশ প্যাকেজ উইন করেছে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু জাপানি প্রতিষ্ঠান এককভাবেই যেখানে কাজ করছে তা নয়, জাপানি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা জানি ইন্ডিয়ান বা ভারতীয় প্রতিষ্ঠান আছে, ইটাল থাই, দ্যাট ইজ থাইল্যান্ডের প্রতিষ্ঠান আছে, এবং অনেকগুলো জাপানি প্রতিষ্ঠান আছে। সো জাপানি প্রতিষ্ঠানগুলো যখন এসেছে কাজ করতে, তখন তাদের কাজের স্বার্থে কিন্তু কিছু বিনিয়োগ নিয়ে আসতে হয়েছে। সো তাদের যদি কন্ট্রাক্ট ফি 100 টাকা হয়ে থাকে, তাদেরকে কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো 70-80 টাকা আবার বাংলাদেশে এই কাজগুলো করার জন্য ব্যয় করতে হচ্ছে। সো সেই সেন্সে ইনডাইরেক্ট বিনিয়োগ আমি বলবো, কারণ ডাইরেক্ট এটা তো কোনো পিপিপি প্রজেক্ট নয়। হ্যাঁ, সো প্রাইভেট সেক্টরের ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এখানে সুযোগ নাই, কিন্তু অফকোর্স কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে ইনডাইরেক্টলি জাপানি সহ আরো কিছু বিদেশি প্রতিষ্ঠানের এখানে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট রয়েছে। আমি এবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে মেট্রো রেল পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে, বাণিজ্যিক চলাচল শুরু হয়ে যাবে নিশ্চয়ই আগামী বছরের মধ্যেই। তো এই যে মেট্রো রেল যদি ফুল সুইং চলাচল শুরু হয়, তাহলে আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? দেখুন, বাংলাদেশের মধ্যে ঢাকা সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে বড় ঘন, এটা সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড একটা শহর, পৃথিবীর অন্যতম ডেন্সলি পপুলেটেড শহর। তো এইখানে আমাদের একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে তোলাটা খুবই দরকার। কিন্তু অন্যদিকে ঢাকার রাস্তাঘাটের পরিমাণটা হচ্ছে সবচেয়ে কম, একেবারেই মানে যেটা যে সংখ্যা হওয়া উচিত তার প্রায় 1/3 বা 1/4 পরিমাণ আমাদের রাস্তাঘাট আছে বা রাস্তার প্রশস্ততা আছে। সেই কনটেক্সটে দেখতে গেলে আমাদেরকে মাস ট্রানজিট সিস্টেম করতে হলে একটা মেট্রো রেল ভিত্তিক, হয় রুরাল ভিত্তিক বা পাতাল ভিত্তিক হতে হবে। তো সামনের দিকে পাতাল ভিত্তিক হওয়াটাকে আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু এটা আমাদের জন্য খুবই দরকার। এটা যেটা আমরা যে লাইনটা প্রথম দেখলাম, এটা হচ্ছে কেবল শুরু, এটাই তো শেষ নয়। আগামীতে 6টা এই ধরনের লাইনের কথা বলা হয়েছে 2030 সাল নাগাদ, এবং তার পরবর্তীতে আরো অনেক হবে, কারণ পৃথিবীর কোন দেশেই মেট্রো রেল সিস্টেম কিন্তু শেষ হয়, এটা শুরু হয়,
কিন্তু এতে দেখা যায় যে 50 বছর পরেও আরো নতুন লাইন সংযোজন হচ্ছে। এটা আমি লন্ডনেও দেখেছি, এটা আমি নিউ ইয়র্কেও দেখছি, ওয়াশিংটনেও আমি দেখলাম যে লাইন এখনো সংযোজন হচ্ছে। আমি সেখানে 40 বছর ছিলাম, 40 বছর পরে এখনো দেখি নতুন লাইন কাজ চলছে। তো এটা চলবে, আমাদের হয়তো আমরা তো থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে না, কিন্তু মেট্রো রেল কিন্তু চলবে, কাজ চলবে। এবং এটা ঘনত্ব বাড়বে, ডেনসিটি বাড়বে, কারণ মানুষের ডেনসিটি বাড়বে ঢাকা শহরে, এবং সেই ডেনসিটি বাড়ার সাথে সাথে তাদেরকে যে যোগাযোগের সুবিধাটা দিতে হবে, সেটা দিতে পারলেই ঢাকা শহরটা একটা প্রোডাক্টিভ সিটি হিসেবে পরিগণিত হবে। তা না হলে কিন্তু এটা একটা পার্কিং লট সিটি হয়ে যাবে, এবং এখানে মানুষ চলাচল করতে পারবে না, এবং মানুষের প্রোডাক্টিভিটি, মানুষের যে কর্মক্ষমতা, সেটাই কিন্তু অফিস যেতে যেতেই অর্ধেক কমে যায়, এবং অফিস থেকে ফিরতে ফিরতে বাকি অর্ধেক শেষ হয়ে যায়। সে তার কাজ করার ক্ষমতা থাকে না, সাংসারিক কর্মে মনোযোগ দেওয়ার সময় থাকে না বাসায় এসে। এই যে একটা ক্লান্তিকর একটা জীবন, এখান থেকে যদি আংশিকভাবে এটাকে লাঘব করা যায়, তাহলে যে প্রোডাক্টিভিটিটা গেইন হবে, যে সময়টা বাঁচবে মানুষের, এবং মানুষের যে উদ্যমটা হারিয়ে যাচ্ছে যেটা, সেটা থাকবে, সেটাই কিন্তু আমাদের পুঁজি হিসাবে আমাদের ঢাকা শহরের যে প্রোডাক্টিভিটি, আলটিমেট যে টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বলি আমরা, সেটাতে একটু কন্ট্রিবিউট করবে। আমাদের সবারই সম্মিলিত প্রোডাক্টিভিটি একটু একটু করে বেড়ে, এবং তখনই একটা শহর একটা বড় একটা অবদান রাখে এই দেশের উন্নয়ন। তার আমরা মনে রাখতে হবে, ঢাকা শহর এমন একটা শহর যেখানে বাংলাদেশের অর্ধেকেরও বেশি বিনিয়োগ এই শহর কেন্দ্রিক। কিন্তু এটাকে যদি আমরা প্রোডাক্টিভ না করতে পারি, আমরা কিন্তু বাংলাদেশকে প্রোডাক্টিভিটি নিয়ে যেতে পারবো। তাহলে মেট্রো রেল এখানে একটা বিশেষ অবদান রাখবে, এখন শুধু নয়, আগামী দিনে আরো অনেক রাখবে, সেটাই আমি আশা। মেট্রো রেলের অনেক ভূমিকা অর্থনীতিতে, এবং কর্মঘণ্টা বেঁচে যাবে। এই মেট্রো রেল নিয়ে আরও আলোচনা আছে, বিরতির পরে ফিরবো এই আলোচনায়। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ই ভ্যালি বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ঢাকায় পরীক্ষামূলক চলাচল, মেট্রো রেলে পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে, সেটির বিষয়ে আমাদের সাথে আলোচনায় আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসানিজ মনসুর ও জাপানি বিনিয়োগ বিশেষজ্ঞ ব্যারিস্টার ওমর এইচ খান। আমি এবারে আহসানিজ মনসুরের কাছে জানতে চাই যে আমাদের এই মেট্রো রেল শুরু হবার পরে 2019 সালের একটি রিপোর্টে দেখা গেছে যে 1,500 কোটি টাকা ব্যয় বেড়েছে, এবং 7 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে ব্যয়। এটি আসলে কেন হয়েছে? ব্যয় এত বেশি বাড়ার কারণ কি? সেটি দীর্ঘায়িত হবার কারণে? প্রজেক্ট যখন দীর্ঘায়িত হয়, তখন তো ব্যয় বাড়ার বেশি হবে। একটা কারণ হয় যে প্রজেক্টের ইনফ্লেশন কন্টেন্টসটাই বেড়ে যায়। প্রতি বছর যত দেরি হবে, ইনফ্লেশনের সাথে ওই ব্যয়টা বেড়ে যায়। তবে আমি একটা জিনিস বলবো, সাধারণত আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে যে জাপানিজ প্রজেক্টে ব্যয় বৃদ্ধিটা সেইভাবে হয় না। এখানে ব্যয়টা অনেক ক্ষেত্রেই দুটো কারণেই হয়, যে সময়টাকেও তারা সাধারণত বেশি ভালোভাবে ম্যানেজ করতে পারে, এবং ব্যয়টাকেও তারা ম্যানেজ করতে পারে বেটার। জাপানিজ বাইল্যাটারাল প্রজেক্ট আছে কম্পেয়ার্ড উইথ আদার প্রজেক্টস, কিন্তু আমাদের ব্যয় আরো অনেক বেশি হয়। আপনি পদ্মা ব্রিজের কথাই ধরুন, অনেক গুণ বেড়ে গেছে। আমরা যদি অন্যান্য প্রজেক্টের কথা ধরি, সেখানে কিন্তু ব্যয়টা আমাদের আরো বেশি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই 1500 কোটি টাকার কথা, যেটা সেই তুলনায় অত বেশি নয়। এটা মানে কত হবে, তো 5-6% মতো হচ্ছে, এটা একটা জিনিস। দ্বিতীয়ত যেটা আমি বলবো, যে এই টাকাটা পুরোটা লেগেছে কিনা, সেটাও আমি যেটা শুনেছিলাম যে আলটিমেটলি এই টাকাটা হয়তো লাগে নাই বা লাগবে না, সেটা আমি একেবারে অথেন্টিক সোর্স থেকে শুনেছিলাম, কিন্তু আমি এটাকে ভ্যালিডেট করতে পারবো। আমি যেটা শুনেছি, এই টাকাটা এখন পর্যন্ত, এই টাকা অতিরিক্ত টাকাটা ব্যয় করতে প্রয়োজন হবে না। তো এইটুকুই আমি জানি। তবে আমাদের যেটাই হোক না কেন, আমাদের প্রজেক্টটা শেষ করতে হবে, এবং দ্রুততার সাথে শেষ করলেই প্রজেক্ট থেকে আমরা লাভটা পাবো। এখন ব্যয় বৃদ্ধি যদি কোনো কারণে সঙ্গত কারণে হয়, সেটা অ্যাকসেপ্টেবল, অসঙ্গত কারণে হলেও দুঃখজনক, বাট এটা আমাদেরকে প্রজেক্টটা শেষ করতেই হবে। অর্থাৎ ব্যয় বাড়া বা কমার ক্ষেত্রে আসলে এই বিষয়টি বেশি বিবেচ্য নয়, বিবেচ্য হচ্ছে যে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে প্রকল্পটি শেষ করতে হবে। আমি এবার ওমর এইচ খানের কাছে আসতে চাই। আপনি জাপানি বিনিয়োগ নিয়ে কাজ করে থাকেন। জাপানের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে, বাংলাদেশে বিনিয়োগ করবার ক্ষেত্রে সামনে কি পরিকল্পনা আছে?
জি, ধন্যবাদ। আমরা জানি যে জাপানি বিনিয়োগের বাংলাদেশে ব্যাপক ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আমাদের মধ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইদানিংকাল সময়ে। আমাদের টপ লেভেলে ভিজিট হয়েছে, বাইলেটারাল ভিজিট হয়েছে, এবং আপনি যদি আরো জেনে থাকেন যে আমাদের একটি স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে 2500 ঢাকার কাছে নারায়ণগঞ্জে, যেখানে শুধুমাত্র জাপানি প্রতিষ্ঠানদেরকেই সেখানে প্লট অ্যালোকেশন করা হবে, এবং সেখানে আশা করা যাচ্ছে যে আপ টু 500 কি বলে ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান, আপ টু 500 হয়তো পর্যায়ক্রমে সেখানে বিনিয়োগ করবে। এবং সেই বিনিয়োগগুলো যদি হয় আমাদের এখানে 2500 এবং চিটাগং এর এখানে মিরসরাইয়ে যে আমাদের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, সেখানেও জাপানি প্রতিষ্ঠানগুলো বিশেষ ইন্টারেস্ট শো করেছে আমাদের ওখানে বিনিয়োগ করতে। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাপানি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে ব্যাপক ইন্টারেস্ট আছে। আপনাকে আমি একটা ছোট একটা পার্সোনাল এক্সপেরিয়েন্সও শেয়ার করি। আমরা একটা জাপানি বিনিয়োগ সম্পর্কিত একটা ওয়েবিনার করছিলাম গত 2-3 মাস আগে, করোনাকালীন সময়েই। হ্যাঁ, তো সেখানে আমাদের যে পার্টিসিপেন্ট লিস্ট, আমরা আশা করছিলাম যে 200 প্রতিষ্ঠান সেখানে ম্যাক্সিমাম পার্টিসিপেট করবে, এবং সেখানে প্রতিষ্ঠানগুলো প্রায় 1500 প্রতিষ্ঠান পার্টিসিপেট করার জন্য তারা সেই ওয়েবিনারে রেজিস্ট্রেশন করেছিল। সবাইকে অ্যাকোমোডেট করা যায় নাই। সো দিস অলসো শোজ আ ভেরি স্ট্রং ইন্টারেস্ট। ইন্টারেস্ট না থাকলে তো জাপানিদের মতো লোকেরা অকারণে একটা 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 সভা বা ওয়েবিনারে অংশগ্রহণ করে সময় নষ্ট তারা করতে একদমই প্রস্তুত নয়। সো আমরা এখান থেকেও দেখতে পাই যে জাপানি যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এখনো নেই, তাদের মধ্যে একটা হিউজ ইন্টারেস্ট তৈরি হয়েছে বাংলাদেশে বিনিয়োগের। এবং অনেকগুলো প্রতিষ্ঠান যাদের বড় বড় ফ্যাক্টরি চায়না এবং অন্যান্য দেশে আছে, বাংলাদেশে বিভিন্ন রকমের প্রিভিলেজ বৈদেশিক বিনিয়োগ ফ্যাসিলিটেশন করার জন্য, শুধু জাপানিদের জন্য না, জেনারেল যে সমস্ত প্রিভিলেজ আমাদের সরকার রিসেন্টলি দিয়েছেন, ট্যাক্স প্রিভিলেজ থেকে শুরু করে অন্যান্য প্রিভিলেজ, ফরেন এক্সচেঞ্জের প্রিভিলেজ, সেগুলোকে অনেক প্রতিষ্ঠানই নিতে আগ্রহী, এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেই আগ্রহ ব্যাপক। জাপানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগ্রহ ব্যাপক আপনি বলছিলেন, এবং প্রায় অনেক 1500 প্রতিষ্ঠান মনে হয় আগ্রহ দেখিয়েছে। আচ্ছা, কোন কোন খাতগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছে, আমাদের কোন কোন সেক্টরগুলোকে তারা বিনিয়োগ করার ক্ষেত্রে, এবং আপনার পরামর্শটি কি আসলে এই দিক থেকে এই বিনিয়োগটাকে বাস্তবে নেবার জন্য আসলে কি করা দরকার? একেবারে সংক্ষেপে টু দি পয়েন্টে বলবেন। জি, শিওর। এখানে অনেকগুলো সেক্টরে তারা আগ্রহ দেখায়। তার মধ্যে আইটি সেক্টর যেমন আছে, কোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেক্টর আছে, তারা লেদার, এমনকি আরএমজি এবং সফট মেশিনারি, এমনকি হেভি মেশিনারি, আপনারা হয়তো শুনবেন বেশ কিছু প্রতিষ্ঠান গাড়ি ম্যানুফ্যাকচারের জন্য কাজ করছে। সো ইট উইল ইনক্লুড সফট মেশিনারি টু মিডিয়াম হেভি মেশিনারি, ফার্মাসিউটিক্যালস, লেদার, আরএমজি এবং আইটি। এবং এছাড়া আমাদের যতদিন ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট চলতে থাকবে, আমরা আশা করব যে জায়গা ফান্ডিং ও হয়তো আমাদের ইতিহাস যে যা বলে আমাদের জায়গা ফান্ডিং গুলো অ্যাভেলেবল থাকবে, এবং সেই প্রতিটা প্রজেক্টে আমরা অবকাঠামো খাতে জায়গার অনেক বেশি আরো কন্ট্রিবিউশন থাকবে। আবার এবারে আমি একটু আহসান এইচ মনসুরের কাছ থেকে একটু উত্তর জেনে নিতে চাই যে আমাদের মেট্রো রেল এবং পদ্মা সেতু অনেকটাই মানে প্রায় শেষ পর্যায়ে, তো আমাদের আরো যে বড় বড় মেগা প্রকল্পগুলো আছে সেইগুলোর ব্যাপারে আপনার কি পরামর্শ, যে শেষ করার ব্যাপারে, এবং অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক প্রভাব পড়বে? আমাদের আগামী বছর আমাদের 4টে বড় প্রকল্প শেষ হবে। তার মধ্যে প্রথম হচ্ছে পদ্মা ব্রিজ, দ্বিতীয় হচ্ছে টানেলটা, চিটাগংয়ের যে টানেলটা হচ্ছে, মেট্রো রেলের অংশবিশেষ যেটা চালু হবে, এবং ঢাকা চিটাগং ডাবল লাইন, এটা হয়ে যাবে নেক্সট ইয়ার। তো এই 4টে প্রকল্পই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। মেট্রো রেলটা অত বেশি গুরুত্বপূর্ণ হবে না, কারণ এটা পুরোপুরি ভাবে এটা আংশিকভাবে উদ্বোধন হবে। এই আংশিক উদ্বোধনে হয়তো আমরা পুরো কার্যকরিতা পাবো না। এটা মতিঝিল পর্যন্ত নিতে পারলে এটা আমরা একেবারে 100% বেনিফিটটা পাবো। অন্য 3টাতে কিন্তু আমরা 100% বেনিফিট আগামী বছরই পাবো। সেটা একটা উল্লেখযোগ্য দিক। তারপরেও জাপানের এবং নন জাপানিজ আরো বড় বড় কিছু প্রজেক্ট আছে আমাদের, আমরা জানি। তার মধ্যে একটা তো হচ্ছে মাতার বাড়িকে কেন্দ্র করে বিশাল। ধন্যবাদ আহসান এইচ মনসুর, আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী বছরটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। দর্শক, ই ভ্যালি বিজ সংলাপ আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আমরা যুক্ত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।